বন্ধুরা, আমাদের মতন ছাদ বাগানিরা এতদিনে জেনে গেছি যে উদ্ভিদের পুষ্টিমূল্যের মূল উপাদান হচ্ছে এনপিকে। এনপিকে না হলে পরে উদ্ভিদ বাঁচতে পারে না। মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, উদ্ভিদের যে 16টি খাদ্য, তার মধ্যে ম্যাক্রোনিউটনের যে 9টা গ্রুপ, সেই 9টার মধ্যে আপনার এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ উদ্ভিদ হচ্ছে মুখ্য খাদ্য। এছাড়া 7টা যে খাদ্য, সেই খাদ্যগুলো হচ্ছে আপনার মাইক্রোনিউটনের মধ্যে পড়ছে। তো এই যে এনপিকে, এই এনপিকের উৎস সম্বন্ধে আমরা জানি যে কোথার থেকে এনপিকেগুলো আমরা পাই, বেশি পরিমাণ পাই। তো তার মধ্যে রয়েছে আপনার মেন হচ্ছে সর্ষের খোল আর বাদাম খোল। এর মধ্যে এনপিকের মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে। সর্ষের খোলের থেকে বাদাম খোলে এনপিকের মাত্রা বেশি থাকে। এইবারে ছাড়াও আমরা তো বরাবর সর্ষের খোল বা বাদাম খোল আমরা দিই। গোবর সার দিয়ে মাটি তৈরি করার পরে আমরা গাছে নিয়মিত প্রতি 10 দিন ছাড়া বাদাম খোল বা সর্ষের খোলের ঘোল দিয়ে থাকি। তো বন্ধুরা, এই শীত পড়েছে, শীতেতে প্রচুর পরিমাণে কমলালেবু হচ্ছে এবং কমলালেবু আমরা খাই এবং কমলালেবুর অবাঞ্ছিত খোসাগুলোকে আমরা বর্জ্য হিসাবে ফেলে দিই বাইরে। তো সারা বছরই তো আমরা সর্ষের খোল, বাদাম খোল দিচ্ছি, এটা এনপিকের একটা উৎস। তো আজকে যেটা আমরা আলোচনা করব, আমি আলোচনা করতে যাব, সেটা হচ্ছে এনপিকের আরেকটা উৎস আমরা পাবো এই সময়টা। আমি সর্ষের খোল এবং বাদাম খোল কিছু পয়সা হলেও কিনে আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু এই যে কমলালেবুর খোসা, কমলালেবুর খোসাও আমরা ব্যবহার করে এনপিকে দিতে পারি, গাছকে খাবার দিতে পারি। তো কমলালেবুর খোসার মধ্যে কি থাকে না, নাইট্রোজেন যেমন থাকে, ফসফরাস থাকে, পটাশ থাকে, তার সঙ্গে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই মূল্যবান জিনিসটা আমরা ফেলে দিই খোসাগুলোকে। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কমলালেবুর খোসা থেকে কি করে এনপিকে আমরা পাবো, জৈবভাবে কি করে পাবো, সেই ব্যাপারে তরল জৈব সার কমলালেবুর খোসার থেকে আমরা কি করে বার করব, যেটা এনপিকের পরিপূরক হবে, মানে সর্ষের খোল বা বাদাম খোলের পরিপূরক হবে, এবং এর উপকারিতা কী, সেই সম্বন্ধে আমি আজকে আমার বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেরি করব না, আমি প্রথমে আপনাদের দেখাবো যে ফেলে দেওয়া কমলালেবুর খোসা থেকে কিভাবে আমরা জৈব আপনার তরল সার, এনপিকে সার তৈরি করব, এটা দেখাবো। আর ওই সারটা তৈরির পরে আমরা কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব এবং এর কি উপকারিতা, এই সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এই যে লেবুর খোসা, ফেলে দেওয়া লেবুর খোসা আমরা যেগুলো ফেলে দিই, এই লেবুর খোসা থেকেই জৈব এনপিকে সার আমি আজকে আপনাদের বানিয়ে দেখাই, এবং সেটা একবারে বিনা পয়সায়। তো দেখুন কিভাবে করব। এই লেবুর খোসাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব। কেন না, যত ছোট করে কাটবো এটা কম্পোস্ট হতে তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যাবে, কম্পোস্ট হতে সময় কম লাগবে। যার জন্য যতটা পারবো সরু সরু করে ছোট ছোট করে এটাকে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব। এই কাঁচিটা নিয়ে এরমভাবে আমরা এটাকে কাটবো, এইভাবে যেরমভাবে দেখছেন এইভাবে আমি কেটে নেবো এটাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কমলালেবুর খোসাগুলোকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একবারে সরু সরু করে কেটে নিয়েছি। এই যে জিনিসটা হলো, এখান থেকে আমরা দুটো জিনিস তৈরি করতে পারি। এক, এটাকে শুকিয়ে একবারে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে গ্রাইন্ডিতে মিক্সচারে মিক্সি মেশিনে এটাকে একেবারে ডাস্ট করে আমি গুঁড়ো করে নিতে পারি। গুঁড়ো করে একটা জায়গায় পাত্রে রেখে দেবো। এইটাকে প্রয়োজন মতন গাছের মাটিতে আমরা ব্যবহার করতে পারি, তাতে এনপিকে পুষ্টিমূল্যগুলো গাছ পাবে। এছাড়াও এই যে মূল্যবান জিনিসটা, এই ডাস্টটাকে যদি আপনারা একটা শিশিতে রেখে দেন, মানব দেহে রূপচর্চার ক্ষেত্রেও এটা কাজে লাগে। ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। এই ডাস্টের সাথে মধু বা অন্য কিছু মিশিয়েও আপনি ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। খুব মূল্যবান জিনিস এই যে খোসাগুলো। এইবারে আজকের যে আলোচ্য বিষয়, একেবারে বিনা পয়সা, একদম পয়সা লাগছে না, সেই বিনা পয়সাতে এই যে জিনিসটা, এটাকে আমি কম্পোস্ট করব, পচাবো। এটাকে আমি শুকিয়ে ডাস্ট করবো না, আপনারা করতে পারেন, করে রাখতে পারেন, এটাও ব্যবহার করা যেতে পারে। এইবারে এইটাকে আমি এই যে 6খানা কমলালেবুর খোসা থেকে, মানে ফেলে দেওয়া খোসা থেকে যে কুচো করে আমি কেটে নিয়ে এতখানি এই পরিমাণ পেয়েছি, এইটাকে কি করব, 1 লিটার জলের মধ্যে এটাকে আমি ভেজাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাত্রের মধ্যে আমার 1 লিটার জল আছে। এই জলের মধ্যে খোসাগুলোকে আমি আস্তে আস্তে ফেলে দেবো, ভিজিয়ে দেবো। এর মধ্যে আস্তে আস্তে এই 6টা কমলালেবুর খোসা এর মধ্যে ধীরে ধীরে আমি ফেলে দেবো। বন্ধুরা দেখতে পারলেন পুরো খোসাটাকে আমি এর মধ্যে ফেলে দিলাম, এই 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এইটাকে ভিজিয়ে দিয়ে এর মুখটাকে আমি আটকে দেবো। এইভাবে মুখটাকে এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে 3 থেকে 4 দিন ছায়াযুক্ত জায়গায় এটাকে রেখে দেবো। আর রোজ 1 থেকে 2 বার আসবো, 2 থেকে 3 মিনিট একটা কোনো দণ্ড দিয়ে, মেটালিক না, কাঠের কোনো বা পিভিসির কোনো দণ্ড দিয়ে এটাকে রোজ আমি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 মিনিট রাখবো। দিনে 2 বার 3 বার এটা করবো। তারপরে 3 থেকে 4 দিনের মাথায় এটাকে ব্যবহার করা যাবে। তো বন্ধুরা এইটাকে আমি এখন দেখে দিই। 3 থেকে 4 দিনের মাথায় আমি আসবো, এসে এর থেকে তরল সারটা কী দাঁড়ালো সেটা আপনাদের দেখাবো, এবং এটাকে সঠিকভাবে গাছে কিভাবে প্রয়োগ করব সেটা দেখাবো, এবং এর উপকারিতা কী, কেন ব্যবহার করব, কী কারণের জন্য গাছে প্রয়োগ করব, সেটা আপনাদের সাথে আমি বিস্তারিত। বন্ধুরা 4 দিন বাদে আমি ফিরে এলাম। আপনাদের কমলালেবুর যে খোসা থেকে জৈব তরল সার তৈরি করব, সেটা এর আগে আপনারা দেখেছেন ভিজিয়ে রেখেছিলাম 1 লিটার জলের সাথে। এটা এখন তৈরি। এটাকে একটু ভালো করে নেড়ে নিই, একটা দণ্ড দিয়ে নেড়ে নিলাম। একটা নেটের সাহায্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। বুঝতে পারছেন? এই যে দেখেছেন, এটাকে আমরা বাইরে কোথাও ফেলবো না। এটাকে ভালোভাবে চিপে ছেঁকে নিয়ে
এটাকে ভালোভাবে চিপে ছেঁকে নিলাম, নিয়ে এই যে অবশিষ্ট অংশ এটাকে আবার ওয়েস্ট যে বিন আছে সেই বিনের মধ্যে রেখে দেবো। এটা পচবে, আবার থেকেও সারাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সারটা আমার তৈরি হয়ে গেল, তৈরি হয়ে আছে, ঠিক আছে। এইবারে বন্ধুরা এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এইটাকে আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে গাছের মাটিতে ডাইরেক্ট সরাসরি দিতে পারি, আর পাতা স্প্রে করতে পারি। এবারে আপনাদের দেখাচ্ছি, ছোট যদি টব হয়, মানে 6 ইঞ্চি 8 ইঞ্চি টব হলে তাহলে 150 থেকে 200 ml জল, মানে জলটা, এই খোলটা গাছের গোড়ায় দেবেন 15-20 দিন ছাড়া ছাড়া। আর যদি বড় টব হয়, মানে যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়, তাহলে 250 থেকে 300 ml জল দেবেন। তার চেয়েও বড় হলে সেই রেশিওতে আস্তে আস্তে বাড়াবে। তো এইভাবে ব্যবহার করতে পারি আমরা এটাকে। আর ব্যবহার করতে পারি আপনার স্প্রের মাধ্যমে। এই তরল সারটা হলো, এটাকে যখন স্প্রের মাধ্যমে ব্যবহার করব তখন এই সারটাকে আবার একটু ছেঁকে নিতে হবে। কেন? স্প্রে গানের মুখটা যদি ভালোভাবে ছাঁকা না হয়, স্প্রে গানের মুখটা জাম হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে এটাকে আর একটা ছাঁকনিতে, ভালো ফাইন ছাঁকনিতে এই ছেঁকে নিলাম। এইভাবে একটা ফুটলের সাহায্যে এটাকে আস্তে করে আমরা ঢেলে নেব। এটা রয় দেবো। কোনো অন্যান্য তরল সারে যেমন জল পাইল করতে হতো, নর্মাল জল, এখানে কিন্তু ওটা দরকার লাগবে না। এটা সরাসরি গাছে দেবো। এটা স্প্রে বোতলে নিয়ে নিলাম, নিয়ে এটাকে স্প্রে করতে হবে কিভাবে? এই গাছের পাতাগুলোকে আগে শুকনো পাতা গাছটাকে নাড়া দিয়ে ঝেড়ে দিতে হবে। ঝেড়ে দেওয়ার পরে গাছের পাতা এরমভাবে এটাকে এইভাবে আমরা স্প্রে করতে পারি। দেখতে পাচ্ছেন, সেইভাবে এটাকে স্প্রে করতে হবে। তাতে সুবিধাটা কী হবে এরমভাবে স্প্রে করলে? এক হচ্ছে অ্যাপিড, মাইটস, পিঁপড়ে, এই ধরনের যে পোকা, এটা স্প্রে করলে কী হবে? লেবুর গন্ধ ওরা সহ্য করতে পারে না, এরা তখন আপনার থেকে সরে যাবে বা কোথাও দূরে পালিয়ে যাবে বা মারা যাবে। আর সাথে গাছ কী করবে? এই স্প্রে করার ফলে নাইট্রোজেন যেটা পাচ্ছে, নাইট্রোজেনটাকে গাছ পাতার সাহায্যে সংগ্রহ করতে পারে। তো স্প্রে কখন করব? এক হচ্ছে সকালবেলা, যখন রোদ্দুরের তেজ খুব একটা থাকবে না তখন করতে পারি। আর সূর্যে ডুবে যাওয়ার পর বিকালবেলা স্প্রে করবো, যেমন সাধারণ স্প্রে করি আমরা সেরকমই। আর তরল সারটা দেওয়ার আগে টবের মাটিটাকে ভিজে রাখতে হবে। তো এই হলো এর ব্যবহার বিধি। বন্ধুরা, এই সারটাকে এবারে আমরা কেন ব্যবহার করবো, এর উপকারিতা কী, সে সম্বন্ধে আমি আপনাদের বলছি। তো বন্ধুরা, কমলা লেবুর খোসাতে ডিলাইমেনশন নামক এক ধরনের পদার্থ থাকে। সেটা কি করে না, প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। এটা গাছেতে ব্যবহার করলে পরে, পাতাতে ব্যবহার করলে পরে কি, অ্যাপিডস, সাদামাছি, পিঁপড়ে, এরা অতি সহজেই তাড়াতাড়ি পালিয়ে যায় এবং মারা যায়। এবং অ্যাপিড, সাদামাছি, পিঁপড়ের মতন কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, যা শেষ পর্যন্ত তাদের হত্যা করে। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কাজে লাগে, মাটিতে প্রয়োজনীয় নাইট্রোজেনের বৃদ্ধির জন্য কাজে লাগে। কমলালেবুর খোসাতে কী হয়? নাইট্রোজেন নিঃসরণ করবে এবং গাছের মাটির পুষ্টিগুণও বাড়বে। এই হলো এর উপকারিতা। তার কাজেই বন্ধুরা বুঝতে পারছেন এর কার্যকারী উপকারিতা অনেক। তো বন্ধুরা, কমলালেবুর খোসার গুণাগুণ আমরা জেনে নিলাম, মানে এটাকে কি করে কম্পোস্ট করব, তারপরে এটাকে গাছের মাটিতে কিভাবে প্রয়োগ করব, এবং কীটনাশক হিসাবে অ্যাপিড, হোয়াইট স্যান্ডস, তারপরে আপনার ওই পিঁপড়ে, এইগুলো সমস্তকে কি করে তাড়াবো। আর
গাছের পাতাতে এটাকে ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করলে পরে কী হচ্ছে, পাতা যেমন একধারে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পাবে, নাইট্রোজেন এনপিকে খাবার পাবে, তার সাথে বিভিন্ন ধরনের মাকড়গুলো কী হবে, এই কমলালেবুর গন্ধের খোসার গন্ধেতে এরা দূরে পালিয়ে যাবে না মারা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা দেখে সত্যিই ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অল করে দেবেন। তাহলে আপনারাও এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমি আগামী দিনে খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।